তারা দুটি আঞ্চলিক পাহারাদার নিযুক্ত করেছিলেন, একটি হচ্ছে ইসরায়েল, আরেকটি হচ্ছে ভারত। সেই ১/১১-তে আপনারা জানেন বাংলাদেশে -2 ফর্মুলা করে তারা চাপিয়ে দিতে চেয়েছিল, তাদেরই একটা অনুগত সরকার। বাংলাদেশের জনগণ নীরবে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করেছেন। মোবারকবাদ জানাই বাংলাদেশের জনগণকে। একইভাবে তারা ষড়যন্ত্রমূলকভাবে একটি সরকার আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যে সরকার সম্বন্ধে আওয়ামী লীগের সাবেক সম্পাদক জলিল সাহেব বলেন যে সামরিক বাহিনীর সাহায্য ছাড়া, সামরিক বাহিনীর সঙ্গে সমঝোতা করে তারা নির্বাচনে জয়লাভ করেছেন। কি করে? সামরিক বাহিনীর পাহারায় তারা আমাদের সামরিক বাহিনীতে প্রথম ভারতের কর্তৃত্ব স্থাপন করে দেয় বুশের সাহায্যে ১/১১ পরে। আপনারা জানেন বিদেশি কোন রাষ্ট্রদূত নির্বাচনের আগে, ১/১১ হওয়ার আগে আমাদের সৈন্যবাহিনীর সঙ্গে দেখা করেছে। রাষ্ট্রদূত কেন আমাদের সৈন্যবাহিনীর সঙ্গে দেখা করবে? আমরা এই প্রশ্ন তখনও করেছি, এখনো করি, ভবিষ্যতেও করব। তুমি রাষ্ট্রদূত, তুমি আমার সেনাবাহিনীর সঙ্গে দেখা করতে পারবে না। যদি রাষ্ট্রীয় কোনো কাজে না হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে না হয়, বা দেশের প্রয়োজনে না হয়, তুমি ষড়যন্ত্র করার জন্য তুমি আমার দেশের সেনাবাহিনীর সঙ্গে দেখা করতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে, ওই নির্বাচন সম্বন্ধে এই সরকারেরই বর্তমান একজন সুহৃদ জনাব এরশাদ বলেছিলেন, সেনাবাহিনীর সাহায্য ছাড়া এই সরকার কখনো ক্ষমতায় আসতে পারত না। আপনারা পড়েছেন কাগজে? পড়েছেন। কাজে এই নির্বাচনটা ছিল আগের থেকে নির্ধারিত, কোন পার্টি কত পাবে, সিট পাবে। নির্বাচন কমিশনের প্রধান শামসুল হুদা সাহেব বলেছিলেন ১৯৭০-এর মতো নির্বাচন হতো। অনেক আগের থেকে তিনি বলে দিয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগ একচেটিয়া ভোট পাবে। এখানে গাজীউল হাসান সাহেব আছেন, উনি বিএসএস এর প্রধান ছিলেন, উনি আমেরিকায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রেস মিনিস্টার ছিলেন, উনি প্রত্যেকটা খবর রাখেন। কাজে তিনি আপনাদেরকে বলতে পারবেন যে এই কথাটা তিনি বলেছিলেন। তাহলে এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আগের থেকে করে নির্ধারণ করে যে কে কত সিট পাবে, সেইভাবে যদি ব্যালট পেপার ঢুকিয়ে ইরাক এবং আফগানিস্তানের মতো যদি আমেরিকা যদি সেখানে নির্বাচন করে থাকে এবং নির্বাচন করার পর সার্টিফিকেট দেয় যে এটা সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে, তার মানে তাদের ষড়যন্ত্র অনুযায়ী হয়েছে। এই সরকারকে কি আপনারা বৈধ সরকার বলেন? কখনোই হতে পারে না। আমি ঘোষণা করছি এই সরকার হচ্ছে অবৈধ সরকার। কাজে তারা সংবিধান নিয়ে যে কাজগুলো করছে সেগুলো কি বৈধ? কখনোই বৈধ হতে পারে না। তারা বিরোধী দলকে নির্যাতন করার জন্য যেসব পদক্ষেপ নিয়েছে, মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করেছে, নির্যাতন করেছে, এটা কি বৈধ? তারা গতকালকে না পরশু নাটোরে উপজেলা চেয়ারম্যানকে জাস্ট বিরোধী মিছিলে যাওয়ার জন্য পিটিয়ে মেরেছে, এটা কি বৈধ কাজ? তারা সরকারি অফিসারদেরকে পিটিয়ে উৎখাত করে দেয় এবং সেখানে এইচটি ইমাম সাহেব গিয়ে তিনি কি করলেন? ডিস্ট্রিক্ট কমিশনার, এসপি তাদেরকে সবাইকে দিলেন বদলি করে, দিয়ে তাদেরকে অন্য জায়গায় জেলা থেকে সরিয়ে অন্য জায়গায়, তাদের উপরে শাস্তি হলো। যারা অন্যায় করলো শাস্তি তাদের উপরে না, যারা অন্যায় ঠেকাতে চাইলো তাদের শুনলেন না। কাজে একইভাবে আপনার সংবিধান নিয়ে আজকে বিভিন্ন প্রশ্ন উঠেছে। সংবিধান হচ্ছে কি জিনিস? যে কোনো জিনিসের একটা, আজকে এই যে পলিটিক্স ফোরাম, এটার একটা সংবিধান। আমরা আগে বলতাম এটাকে গঠনতন্ত্র বলতাম এবং এটাকে কেউ কেউ শাসনতন্ত্র বলতেন। এখন ইদানিং এটাকে বলা হয় সংবিধান। যেটাই করুক, তেলকে তেল বলুন বা অন্য কিছু বলুন, তেল তেলই থাকে। তো এই জিনিসটা এটা আজকে যে নতুন তা আপনার অতি আগে, বহু আগে আপনার ব্যাবিলনের সভ্যতা যখন ছিল, যখন আমাদের সভ্যতার আদি, ব্যাবিলন হচ্ছে ইরাকের একটা অঞ্চলকে তখন ব্যাবিলন বলতো। ব্যাবিলন, এসিরিয়া এগুলোর সভ্যতার আদি জায়গা।
তখনও কিন্তু আপনার আইন পাথরের গায়ে লিখে দেওয়া হতো। তো আইন তো সংবিধানের একটা পার্ট নাকি, যে সংবিধানের সুপ্রিম যে আইন সেটা হচ্ছে সংবিধান। তো সংবিধান সবসময় লিখিত যে থাকে তাও থাকে না, অনেক ক্ষেত্রে লিখিত থাকে, অনেক ক্ষেত্রে লিখিত থাকে না। আধুনিক কালে সংবিধান লেখা হচ্ছে, প্রায় সব রাষ্ট্রেই লিখিত সংবিধান আছে। ব্রিটেনের এখনো লিখিত ওই ধরনের কোনো ফর্মাল কোনো সংবিধান নাই। সংবিধান আপনার এনশিয়েন্ট গ্রিক ডেমোক্রেসিগুলো ছিল সিটি স্টেটস, আমি ওসব আলোচনা যেমন অনেক সময় নেবে। তো তখনও সংবিধান ছিল এবং সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এরা সমস্ত সংবিধান লেখালেখা করেছেন। এবং ইদানিংকালে আমরা সংবিধান নিয়ে অনেক গবেষণা করি যে এটা করলে ভালো হবে, এটা করলে হবে না। সংবিধান আসলে কি, যে কোনো একটা সংগঠনে তার একটা কিছু মূল কিছু নীতি থাকে যে এই কাজটা করার জন্য এই সংগঠন। এটা হতে পারে যে আমি অন্ধদের সেবা করার জন্য সংগঠন, তো সেখানে লেখা থাকবে, প্রিয়াম্বুলে লেখা থাকবে